প্রথম ম্যাচে নাহিদ রানাকে 7 ওভার বোলিং করানো হয়েছে। মাইন্ড ইট, এই 7 ওভার কিন্তু টানা তাকে একটা 7 ওভারের স্পেল করানো হয়েছে। টানা 7 ওভার বোলিং করিয়ে তারপর তাকে যে ব্রেকটা দেওয়া হয়েছে ওই ব্রেকের মধ্যেই পাকিস্তান টিম অল আউট হয়ে গেছে। 23 নম্বর ওভার পর্যন্ত টানা নাহিদ রানা বোলিং করে গেছেন। এরপর তাকে যে ব্রেকটা দেওয়া হয়েছে 31তম ওভারে গিয়ে পাকিস্তান অল আউট হয়েছে। এবং নাহিদ রানার মতো একজন 145 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করা বোলার 7 ওভার টানা বোলিং করার পর যে একটা ব্রেক পাবেন, সেটা ক্রিকেট বোলিং বায়োমেকানিক্স বা ইনজুরি ম্যানেজমেন্টের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকলের জায়গা। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ওয়ার্ল্ড ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটের 50 বছরের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 6 জন পেস বোলার আছেন যারা কোনো একদিন একটা টানা 10 ওভারের স্পেল করেছেন। তালিকাটা যদি একটু লক্ষ্য করে দেখেন, সেখানে আছেন ফিল সিমন্স, যিনি একজন স্লো মিডিয়াম বোলার। সেখানে আছেন শন পোলক, তিনিও কোনো এক্সপ্রেস ফাস্ট বোলার ছিলেন না। সেখানে ছিলেন মোহাম্মদ আসিফ, তিনিও কোনো এক্সপ্রেস ফাস্ট বোলার না। ছিলেন পারভেজ মাহরুফ, তিনিও কোনো এক্সপ্রেস ফাস্ট বোলার না। সুরাঙ্কা লাকমল এবং ট্রেন বোল্ট এই তালিকাটায় ছিলেন, যাদেরকেও আপনি নাহিদ রানার মতো এক্সপ্রেস ফাস্ট বোলার কিন্তু বলতে পারবেন না। 50 বছরের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই 6 জন পেস বোলারই শুধুমাত্র কোনো একটা দিন টানা 10 ওভারের স্পেল করেছেন। এবারে যদি নাহিদ রানার মতো গতি সমৃদ্ধ তারকা বর্তমান প্রজন্মের আমরা চিন্তা করি, তাহলে আন্ড্রেক নরকিয়া কোনো একদিন সর্বোচ্চ তিনি 7 ওভার বোলিং করেছেন। মার্ক উড কোনো একদিন ওয়ানডে ক্রিকেটে তিনি সর্বোচ্চ 7 ওভার বোলিং করেছেন। তার মানে স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী বর্তমান সময়েও কিন্তু বড় বড় ফাস্ট বোলাররাও, মানে এক্সপ্রেস ফাস্ট বোলার যারা নাহিদ রানার মতো 7-8 ওভারের বেশি বোলিং করেন না টানা, বা স্পেল কখনোই কাউকে টানা 10 ওভারের স্পেল বোলিং করানো হয় না। একটু 90s-এর পেস বোলারদের দিকে লক্ষ্য রাখতে চাই। শোয়েব আখতার কোনো একদিন তিনি সর্বোচ্চ 8 ওভারের একটা স্পেল করেছিলেন। ব্রেট লি সর্বোচ্চ 8 ওভারের একটা স্পেল করেছিলেন। শন টেইট, যিনি এই মুহূর্তে বাংলাদেশের পেস বোলিং কোচ, তিনি সর্বোচ্চ 6 ওভার বোলিং করেছিলেন। ডেল স্টেন সর্বোচ্চ কোনো একদিন 8 ওভার বোলিং করেছিলেন। সো আলটিমেটলি একটা ব্যাপারই দেখছেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে, মানে 50 বছরের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এত বোলার এসেছে, এত বোলার গেছে, একদম পেস বোলার সর্বোচ্চ 6 জন আছেন যারা টানা 10 ওভারের স্পেল করেছেন। আর শোয়েব আখতার বলেন কিংবা ব্রেটলি বলেন, শন টেইট, তাদেরটাও আমি বললাম যে টানা যদি তারা কোনোদিন সর্বোচ্চ করে থাকেন 8 ওভার, 7 ওভার, 6 ওভার, এটাই তারা করেছেন। কেউ কোনোদিন টানা 10 ওভার বোলিং করেন নাই। ইভেন আমার কাছে মনে হয় যে নাহিদ রানাকে গতদিন যদি ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন মাঠে 10 ওভার টানা বোলিং করাতে চাইতেনও, টিম স্টাফের শন টেইট সেটা করতে দিতেন না, কারণ তার কাজই ওইটা। একটা ক্রিকেট টিমে যে কোচিং স্টাফ থাকে তাদের কাজ কিন্তু ওই জায়গাটা। এখন পেস বোলিংটা কেন এত ডিফিকাল্ট এবং কেন এক্সপ্রেস ফাস্ট বোলারদেরকে কখনোই এত লম্বা স্পেলে বোলিং করানো হয় না, সেই ব্যাপারে বিশ্লেষণ করতে চাই। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জার্নাল পেপার, এবং সেখানে লেখা আছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্রিয়েটিভ রিসার্চ থটস, একটা রিসার্চ পেপার যেটা মূলত বায়োমেকানিক্স অ্যান্ড ইনজুরি ইন ফাস্ট বোলিং অ্যানালাইজিং দ্য ইম্প্যাক্ট অন প্লেয়ার হেলথ অ্যান্ড পারফরমেন্স। এই জার্নালটা বা এই রিসার্চ পেপারটা যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে, একজন পেস বোলার যখন তার পেস বল করার জন্য ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা করেন, অর্থাৎ ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা যখন করেন, তখন তার শরীরের মোট ওজনের 6 থেকে 9 গুণ ফোর্স জেনারেট হয়। সাপোজ নাহিদ রানার ওজন যদি 80 কেজি হয়, তাহলে তিনি যে ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা করছেন, এই ল্যান্ডিংটাতে ফোর্স জেনারেট হচ্ছে। ধরেন নাহিদ রানার ওজন যদি 80 কেজি হয়, তাহলে তিনি যে ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা করছেন, তাহলে তার চাইতে 6 গুণ যদি আপনি চিন্তা করেন, প্রায় 480 কেজি। আর নাহিদ যেই স্পিডে বোলিং করেন, আপনাকে 8 বা 9 গুণ কিন্তু ধরে নিতেই হবে, প্রায় 700 কেজির ওপরে ফোর্স তিনি কিন্তু সেই জায়গাটা জেনারেট করছেন। সো ফাস্ট বোলিং ইজ নট ইজি। এবং এই রিসার্চ পেপারে যে বিষয়টা বলা আছে যে ফাস্ট বোলিংটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে কমপ্লিকেটেড স্পোর্ট, কারণ এই ফাস্ট বোলিংয়ে 3টা ডিফারেন্ট স্পোর্টের বায়োমেকানিক্স ইউজ করতে হয়। নাম্বার 1 যে বিষয়টা সেটা হচ্ছে 100 মিটার স্প্রিন্টিং, অর্থাৎ জোরে দৌড়ানো। নাম্বার 2 যে বিষয়টা সেটা হচ্ছে জ্যাভলিন থ্রো। নাম্বার 3 যে বিষয়টা সেটা হচ্ছে হ্যামার থ্রো। এই 3টা স্পোর্টের বায়োমেকানিক্স কিন্তু ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং এই জায়গাটায় মূলত যে কাইনেটিক চেইনটা বা একটা পেস বোলিংয়ের ধাপটা যেগুলো বোঝানো হয়েছে, 1 নম্বর ধাপটা হচ্ছে রান আপ। আপনার রান আপটা কিন্তু কোনো এন্ডুরেন্স বিল্ড আপের জায়গা না, রান আপটা কিন্তু জোরে দৌড়াতে হয় এবং কন্টিনিউয়াসলি জোরে দৌড়াতে হয়, এবং সে কারণেই সেটাকে বলা হচ্ছে যে 100 মিটার স্প্রিন্টের বায়োমেকানিক্স প্রয়োজন হয়। নাম্বার 2 প্রি ডেলিভারি স্ট্রাইড। প্রি ডেলিভারি স্ট্রাইড মানে হচ্ছে আপনি যখন ল্যান্ডিং করতে যাচ্ছেন, এই প্রি ডেলিভারি স্ট্রাইডে কিন্তু আপনাকে জ্যাভলিন থ্রোর বায়োমেকানিক্স ব্যবহার করতে হয়। ডেলিভারি স্ট্রাইড এই জায়গাটা হ্যামার থ্রোর বায়োমেকানিক্স ব্যবহার করতে হয়। দেন আছে ফলো থ্রু। এবং আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে কোনো একজন পেস বোলার যখন তিনি বোলিং করতে যাচ্ছেন, তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা শোল্ডার এবং ট্রাঙ্কের উপর ইম্প্যাক্ট ফেলছে, হিপ শোল্ডার সেপারেশন হচ্ছে, এবং
ওই যে পা দিয়ে যে আঘাত করছেন গ্রাউন্ডে, যেটা আমি বলছিলাম যে শরীরের 6 থেকে 9 গুণ, বিশেষ করে নাহিদের মতো ফাস্ট বোলার, শোয়েব আখতারদের মতো ফাস্ট বোলার যাদের বডি ওয়েটের প্রায় 9-10 গুণের মতো, তার মানে প্রায় 700 কেজির ওপরে ফোর্স তারা জেনারেট করছেন মাটির উপরে। দ্যাট মিনস এই ব্যাপারটা কিন্তু দিন শেষে আপনার নি, আপনার লাম্বার স্পাইন, আপনার অ্যাঙ্কেল সব কিছুর উপর একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলছে। দেখেন, ফাস্ট বোলারদের সবচাইতে কমন ইনজুরির জায়গাটা হচ্ছে লাম্বার স্ট্রেস ফ্র্যাকচার, পিঠের। আমি যদি আপনাদেরকে বলি জাস্ট মেডিকেল টার্মগুলো, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ককিজিয়াল, এগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ডের কশেরুকার জায়গা। লাম্বার যে জায়গাটা, ওই জায়গাটায় ফাস্ট বোলিংয়ের সবচাইতে বেশি ইম্প্যাক্ট পড়ে, এবং যে সময়টা আপনি রান আপ থেকে এসে যখন এই যে দেয়া হচ্ছে ফোর্সটা, এই সময়টায় এই লাম্বারের উপর সবচাইতে বেশি ফোর্স পড়ে, এবং এখানে অনেক সময় দেখা যায় যে লাম্বারে গিয়ে অনেক বড় বড় ধরনের ইনজুরি হয়। হার্দিক পান্ডিয়া একবার বোলিং করতে গিয়ে একদম রান আপে বোলিং করেই ধাপ করে পড়ে গেলেন, সেই ইনজুরি থেকে ফিরতে তার অনেকদিন সময় লেগেছে। এগুলো পেস বোলারদের জন্য একটা কমন ফ্যাক্টর। এবং নি, শোল্ডার, তার হিপ জয়েন্ট, তার অ্যাঙ্কেল, এই সব কিছুই কিন্তু আছে। সো এই সব কিছু কিন্তু আমি বললাম যে একটা বলের ক্ষেত্রে। আর ব্রেক না দিয়ে যখন কোনো একজন ফাস্ট বোলার টানা এভাবে বল করতেই থাকেন, কন্টিনিউয়াসলি করতেই থাকেন, সেটা বডির উপর কি পরিমাণ ইম্প্যাক্ট পড়ে সেটা তো আপনারা আশা করছি এতক্ষণে বুঝতেই পারছেন। দেখেন, এই রিসার্চ পেপারে যে বিষয়টা লেখা আছে, আমি সামারিটা যদি লাস্টের দিকে আপনাকে একটু পড়ে শোনাই, সেটা হচ্ছে দ্য অ্যাটাইনমেন্ট অফ হাই বল স্পিডস রিকোয়ার্স ফাস্ট বোলার্স টু পারফর্ম মাল্টিপল অ্যাকশন সাইমultaneously ইন আ শর্ট পিরিয়ড অফ টাইম। অর্থাৎ খুব কম সময়ের মধ্যে সাইমultaneously এই কাজটা করে যেতে হয়। প্লেসিং ইমেন্স ফিজিক্যাল ডিমান্ড অন দ্য বডি, তার মানে বডির উপর যে ইম্প্যাক্টটা পড়ছে, ফিজিক্যাল যে লোডটা পড়ছে, সেই ব্যাপারে বলা আছে। দিস মে নেগেটিভলি এফেক্ট পারফরমেন্স রিলেটেড প্যারামিটার্স সাচ অ্যাজ ball release speed and accuracy. Furthermore, these actions are performed repeatedly and at high intensities during training and competition. As a result, fast bowlers have the highest risk of injury with prevalence rates of approximately 42%. অর্থাৎ আমার কাছে মনে হয় যে খুব সহজ ইংলিশেই বলা ছিল, আপনারা এই বিষয়টা বুঝেই গেছেন যারা ক্রিকেট নিয়ে গবেষণা করেন বা ক্রিকেট নিয়ে থাকতে ভালোবাসেন। আমার কাছে মনে হয় তারা বুঝেই যাচ্ছেন যে এখানে কি বিষয়টা বলা আছে। যেহেতু ফাস্ট বোলারদের, বিশেষ করে নাহিদের মতো ফাস্ট বোলার যারা আছেন, একদম কন্টিনিউয়াসলি ওই প্রসিডিউরটা মেনটেন করতে হয়, একদম বারবার করছেন। সো কতক্ষণ করবেন, তাদের ব্রেক দেয়া, এটা তো শরীর, এটা তো যন্ত্রর মতো কোনো কিছু না, রোবট তো না, এটা তো শরীর। সো আলটিমেটলি ফাস্ট বোলারদের 42% ক্ষেত্রে এমনি ইনজুরির রিস্ক থাকে, একটা বল করলে ইনজুরির রিস্ক থাকে ফাস্ট বোলারদের। সেই জায়গাটায় নাহিদ রানার মতো পেস বোলার টানা 7 ওভার বোলিং করেছেন। আফটার দ্যাট তার তো ওই জায়গাটায় মানে ব্রেক তো তিনি পাবেন। আমি ওয়ার্ল্ড ক্রিকেটের এক্সাম্পল আপনাদেরকে দিলাম। একদম ওয়ার্ল্ড ক্রিকেটে 50 বছরের ইতিহাসে ওয়ান ডে ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র 6 জন বোলার আছেন যে 10 ওভারের টানা স্পেল করেছেন অ্যাজ আ ফাস্ট বোলারদের কথা বলছি। সো আলটিমেটলি ব্যাপারটা কিন্তু ওই জায়গাটাতে সায়েন্স বলছে, বায়োমেকানিক্স বলছে, এবং পেস বোলারদের যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করা হয় সেই জায়গা থেকে বলছে যে আলটিমেটলি নাহিদ রানাকে 7 ওভার বোলিং করানো হয়েছে। আফটার দ্যাট তাকে যে ব্রেকটা দেওয়া হয়েছে, সেই ব্রেকের সময় নাহিদ রানা, পাকিস্তান আলটিমেটলি অল আউট হয়ে গেছে, এবং এই ব্রেকটা তো তিনি প্রাপ্য। এখন নাহিদ রানাকে কি আজকে একটা দিনে আপনি বোলিং করাবেন, নাকি নাহিদ রানাকে আপনাকে ফিট রাখতে হবে, তাকে আপনাকে সতেজ রাখতে হবে যাতে বড় কোনো ধরনের ইনজুরি না হয়? সেই সমস্ত ইনজুরি ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, এবং শন টেটের মতো লোক যখন এই লাইন আপটাতে আছেন অ্যাজ আ কোচ, ডেফিনেটলি তিনিও যেটা অ্যালাউ করবেন না। এবং মাঠে যখন পেস বোলার সংক্রান্ত কোনো ডিসিশন হয় যে কে কতক্ষণ বোলিং করবে, কার কি অবস্থা, টিম অ্যানালিস্ট থাকেন, সেই টিম অ্যানালিস্টরা কিন্তু একদম ওই বিষয়গুলো কোট করেন যে আজকের দিনে কতগুলো বল করা, কোন স্পিডে নাহিদ রানার জন্য কোনটা তার রেঞ্জের মধ্যে আছে, এরপরে তাকে থামতে হবে। শন টেট সেই জায়গাটা আছেন। আমি ডেফিনেটলি মনে করি অ্যালান ডোনাল্ডের সময় থেকে, ইভেন ওটিস গিবসনের সময় থেকে আসলে এই বিষয়টা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করা হচ্ছে। অ্যালান ডোনাল্ড সেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, শন টেটও সেভাবেই কাজ করছেন। সো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো সামগ্রিকভাবে বোলিং কোচ, পেস বোলিং কোচ যিনি আছেন তিনিও দেখভাল করেন, এবং এরকম বিবেচনা করেই কিন্তু নাহিদকে 7 ওভার বোলিং করানো হয়েছে। মোর দ্যান এনাফ। টানা 7 ওভার, মানে একটা পেস বোলারকে 145 গতির পেস বোলার টানা 7 ওভার করার পর ডেফিনেটলি হি উইল গেট আ ব্রেক, এবং সেই ব্রেকটাই তিনি পেয়েছেন। এখন উইদিন 31 ওভার্স পাকিস্তান হল আউট হয়ে গেছে। যদি ফুল 50 ওভার্স খেলা হতো, নাহিদ রানা তার কোটা কমপ্লিট করে ফেলতে পারতেন। এখন ওই আপনি রেকর্ড করতে যাবেন, আপনি 10 উইকেট পাবেন কিনা, এর জন্য পুরো বছরের ক্যারিয়ারটাই যদি আপনি শেষ করে ফেলেন, ক্রিকেট তো ওইভাবে চলে না, কারণ এটা একটা প্রফেশনাল সেক্টর, এবং এই প্রফেশনাল সেক্টরে প্রফেশনাল ম্যান পাওয়ার নিযুক্ত আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয় যে আজকে এই অ্যানালাইসিসটা করার জন্য আমরা একটা পুরোপুরি রিসার্চ পেপারই আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি, এবং এই রিসার্চ পেপারগুলো বিষয়টা এরকম না যে এগুলো খুব রকেট সায়েন্স। আপনিও যদি চান, আপনিও গুগল সার্চ করলে পরে এরকম রিসার্চ পেপার পাবেন যেখানে
পেস বোলার কি, ব্যাটিং, স্পিন বোলিং, পেস বোলিং সব কিছু নিয়ে আপনি পাবেন। মূল বিষয়টা হচ্ছে আপনার জানার কতটুকু আগ্রহ আছে, আপনি কতটুকু এফোর্ট দিয়ে জানতে চাচ্ছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে